Lower it down. যখন কোনো জাহাজ সমুদ্রে যাত্রা করে তাদের শুধুমাত্র ঝড়ের সাথে আর সমুদ্রের সাথে মোকাবেলা করতে হয় না, তাদের আরো অনেক কিছুর সাথে মোকাবেলা করে জিততে হয়। যেমন জলদস্যুরা যে কোনো জায়গায় যে কোনোভাবে জাহাজ লুটপাট করে, আর সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ইন্টারন্যাশনাল মেরিটাইমের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর সিভিল ইন্টারন্যাশনালে 13 থেকে 16 বিলিয়ন ডলারের ক্ষতি ফেস করতে হয়। আর এই লসের বড় একটা কারণ হচ্ছে পাইরেসি। সোমালিয়ান জলদস্যুরা বেশ কিছু স্থান থেকে জাহাজের উপরে হামলা করে, যেমন সোমালিয়ান সি, কারাবুই চ্যানেল। দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হলো গালফ অফ ইডেন। 2000 সালের মধ্যে সোমালিয়ান জলদস্যুদের আক্রমণ অতিরিক্ত বেড়ে যায় আর জাহাজ হাইজ্যাকের সংখ্যাও বেড়ে যায়। যে সমস্ত জাহাজ এশিয়া থেকে ইউরোপ যেতে হয়, সমস্ত জাহাজ গার্ড অফ ইডেনের মধ্য দিয়ে সুইস ক্যানাল হয়ে মেডিটেরিয়ান সিতে পৌঁছাতে হয়। আর মূলত এই জায়গায় জলদস্যুদের আক্রমণের ভয় থাকে, আর জলদস্যুরা পণ্য পরিবাহী জাহাজকে টার্গেট করে থাকে, কারণ এই সমস্ত জাহাজে ক্রু মেম্বার অনেক কম থাকে। এই সমস্ত জাহাজে কোটি কোটি টাকার পণ্য থাকে। আর বেশিরভাগ জলদস্যুদের টার্গেট ক্রুদের হত্যা করা নয়, তাদের টার্গেট থাকে জাহাজকে নিজেদের কন্ট্রোলে নেওয়া, অথবা ক্যাপ্টেনকে কিডন্যাপ করা, অথবা পুরো জাহাজকে হোস্টেজ বানিয়ে সিভিল কোম্পানিদেরকে লক্ষ টাকা নির্মাণ করা। একবার জাহাজকে টার্গেট করার পর জলদস্যুরা অস্ত্র তাক করে তাদের দিকে আগিয়ে আসতে থাকে। তাদের আশা থাকে অস্ত্র দেখিয়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজ থামিয়ে দেবে। যদি ক্যাপ্টেন জাহাজ না থামায় তখন তারা শূন্যে ফায়ার করতে থাকে। তার শেষে একটা গ্র্যাপটিক হুক লাগানো থাকে। এরা তাদের বোটটি জাহাজের কাছে নিয়ে এসে হুকটি ছুঁড়ে ফেলে দেয় এবং এটা বেঁধে গেলে এরপর তারা এই দড়ির মই বেঁধে জাহাজের উপরে উঠতে থাকে। আর একবার যদি তারা জাহাজের উপরে উঠতে পারে তাহলে পুরোরা ফাইট ব্যাক করে না, কারণ অস্ত্র কেবল এদের কাছেই থাকে। আসলে ইন্টারন্যাশনাল আইনের কারণে বেশিরভাগ শিপ অস্ত্র ক্যারি করতে পারে না। আর অন্যদিকে জলদস্যুদের হাতে থাকে AK-47 আর রকেট লঞ্চারের মতো ভয়ঙ্কর হাতিয়ার। আর তাছাড়া মাতৃসেনারা কোনো প্রকার সোলজার নয়, তারা যদি কোনো ট্রেনিং ছাড়াই তারা যদি ফাইট ব্যাক করতে চায় তাদেরও রিস্ক থাকে, তাই তারা জলদস্যুদের কাছে স্যালেন্ডার হয়ে যায়। আর একবার ক্রুরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করা মানে অর্থ পুরো জাহাজটি তারা হাইজ্যাক করে নিয়ে। আর এই পুরো বিষয়টি জাহাজ হাইজ্যাক হতে সময় লাগে 30 মিনিট মাত্র। জলদস্যুদের সব থেকে কঠিন চ্যালেঞ্জ হলো দড়ি লাগিয়ে মই মতো বেয়ে জাহাজের ওপর চড়া। এই সময় সব জলদস্যুরা সফল হয় না, বেশিরভাগই জলদস্যু ব্যর্থ হয়ে যায়। আর একবার যদি তারা জাহাজকে সফলভাবে হাইজ্যাক করতে পারে তাহলে জাহাজটাকে কাছাকাছি কোনো সোমালিয়ান বন্দরের কাছে নিয়ে আসে। সেখানে কিছু গার্ড এবং ট্রান্সলেশন ডেকে আনা হয়। এই গার্ডেরা বন্দীদের দেখাশোনা করার দায়ভার গ্রহণ করে। তারপর যা হয় $1 মিলিয়ন মুক্তি দেয়। আর এই টাকাটাকে একটা স্পেশাল ডেলিভারি প্যাকেজে পূর্ণ করে প্যারাশুটের মাধ্যমে জাহাজে দেওয়া হয়। এগুলো ফেক আছে কিনা দেখা হয়, আর সব কিছু যদি জেনুইন হয়ে থাকে তাহলে ক্রু মেম্বারদেরকে ছেড়ে দেওয়া হয় জাহাজ শুরুতে। সেই টাকাগুলো এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে প্রায় 50% জাহাজ হাইজ্যাক যারা করে তারা নিয়ে থাকে, 30% ইনভেস্টররা পায়। ইনভেস্টরদের মূল কাজ হয়ে থাকে খাবারকে সাহায্য করা, এবং কি এরা স্যাটেলাইট ফোন জিপিএস এর মাধ্যমে সাহায্য করে থাকে। বেঁচে থাকা 20% টাকাগুলি গার্ড এবং জিম্মিদের দেখাশোনা করার গার্ডদেরকে দিয়ে থাকে। এছাড়া কিছু টাকা ব্যাংক নোট চেকারদেরকেও দেওয়া হয়। মাঝে মাঝে কিছু টাকা লোকাল গরিব এবং প্রতিবন্ধীদেরকে দিয়ে থাকে। আর এই কারণে সোমালিয়ার কিছু গ্রামে তাদেরকে হিরো হিসেবে দেখা হয়। এছাড়াও সাধারণ মানুষরা তাদেরকে সাহায্য করে থাকে। 2020 সালে সোমালিয়ান পাইরেসি এতটাই সাকসেসফুল হয়ে যায় যে দেশের সবচেয়ে প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যায়। এক বছরে $50 মিলিয়ন ইনকাম হয়। তবে পাইরেসিতে যেমন ইনকাম রয়েছে তেমন জীবনের ঝুঁকিও রয়েছে। 8 এপ্রিল সাল 2009 আমেরিকার ফ্রাকলাকে একটা কার্গো জাহাজ ইন্ডিয়ান ওশান দিয়ে যাত্রা করেছিল। এই জাহাজটির নাম পাইরিস অ্যালামামা। এই জাহাজটি ওমান দেশ থেকে কেনিয়ার দিকে যাচ্ছিল। তখন এই জাহাজটি সোমালিয়ান কেস থেকে 440 কিলোমিটার দূরে ছিল। তখন হঠাৎ এই জাহাজের রেডারে আলো চমকানো শুরু করে। তারপর তারা রাডার স্ক্যান করে। তারপর তারা দেখতে পায় একটা ছোট বোট তাদের দিকে এগিয়ে আসছে। জলদস্যুদের জাহাজের দিকে এগিয়ে আসতে দেখে ক্যাপ্টেন অ্যালার্ম বাজিয়ে দেয়। এদিকে জাহাজকে ডিফেন্স করার জন্য তেমন কোনো অস্ত্র ছিল না। কয়েক মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজের উপরে উঠে পড়ে। তাদের কাছে ছিল AK-47 গান। তারা হাওয়ায় ফায়ার করতে করতে ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসে। এদিকে জাহাজের ক্রুরা সেফ রুমের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু ক্যাপ্টেন আর তার এক সঙ্গী জাহাজের ব্রিজে ছিল। ব্রিজ হলো জাহাজের কমান্ড সেন্টার, যেখান থেকে জাহাজ চালানো হয়। টোটাল 4 জন জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয়। এদের লিডার ছিল 18 বছরের আব্দুল কাদের মুর্শি।
এই চারজন জলদস্যু জাহাজের ক্যাপ্টেন এবং তার সঙ্গীকে বন্দুক দিয়ে ঘিরে ধরে আর ক্যাপ্টেনকে জানায়, আমরা তোমাদের মারতে আসিনি, আমাদের শুধু টাকার দরকার। জলদস্যু জাহাজকে থামিয়ে দিতে বলে আর ক্যাপ্টেন সব ইঞ্জিনগুলো বন্ধ করে দেয় আর জিজ্ঞেস করে বাকি লুকিয়ে থাকা সব ক্রুরা কোথায়। তাদের মধ্যে একজন জবাব দেয় যে পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে ততক্ষণ তারা বেরোবে না। কিন্তু দস্যুদের সর্দার মুর্শি তাদেরকে দেখতে চায়। রেজা তাদের সাথে একটা ডিল করে, যদি মুর্শি বন্দুক ছাড়া আসে তাহলে তাদের সাথে দেখা করবে, আর সেই এতে রাজি হয়ে যায় জলদস্যুদের সর্দার। তারপর মুর্শি ইঞ্জিন রুমের দিকে যাওয়া শুরু করে। যখন মুর্শি ইঞ্জিন রুমের দিকে চলে যায় তখন একজন ক্রু তার উপরে আঘাত করে আর তাকে ধরে সেফ রুমের ভিতরে বাকি ক্রুদের সঙ্গে বন্দি করে রেখে দেয় এবং এখন দস্যুদের সর্দার মুন্সি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সর্দারকে ফিরে আসতে না দেখে বাকি 3 দস্যু উত্তেজনায় পড়ে যায় এবং তারা বুঝতে পারে মুর্শিকে তারা হোস্টেজ বানিয়ে রেখে ফেলেছে। তারপর 3 জলদস্যু একটা ডিল করে, যদি মুর্শিকে তারা ফেরত না দেয় তাহলে তাদের ক্যাপ্টেনকে তারা সঙ্গে করে নিয়ে যাবে। যখন মুর্শিকে ফেরত পাবে তখনই তারা ক্যাপ্টেন ফিলিপকে ছাড়বে। আর জলদস্যুদের বোটটা ডুবে গেছে, এ কারণে তারা জাহাজের যে লাইফ বোটটা রয়েছে সেটা নিয়ে তারা লেবে পড়ে এবং তারা ক্যাপ্টেন ফিলিপকে নিয়ে লাইফ বোটে চলে যায়। এরপর ক্রুরা সেফ রুম থেকে মুন্সিকে সঙ্গে করে নিয়ে চলে আসে এবং তারা মুন্সিকে ছেড়ে দেয়। তারপরে তারা ক্যাপ্টেন ফিলিপকে ছাড়বে, কিন্তু তারা তা না করে ক্যাপ্টেন ফিলিপকে নিয়েই চলে যায় সুযোগ পেয়ে। আর জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে তারা লাইফ বোট নিয়ে চলে যায়। আর উত্তেজনা হয়ে জাহাজের ক্রু মেম্বাররা কিছু করতে পারে না। জাহাজের ক্রু মেম্বাররা পাশাপাশি একটা ইউএসএফ জাহাজকে খবর পাঠিয়ে দেয়। আর তখন এই ওয়ারশিপটা 500 কিলোমিটার দূরে ছিল। ঘটনাস্থলে পৌঁছাতে তাদেরকে 12 ঘন্টা সময় লাগবে। ক্যাপ্টেন তখনও জলদস্যুদের জিম্মিতে রয়েছে, আর যেহেতু লাইফ বোটে লিমিটেড ফিউল থাকে এজন্য খুব দ্রুত ফিউল শেষ হয়ে যাবে। আর তাই নেভি অফিসাররা লাইফ বোটটাকে পিছু করতে থাকে আর জলদস্যুরা যেন কোস্ট পর্যন্ত না পৌঁছাতে পারে। একবার যদি তারা কোস্ট পর্যন্ত পৌঁছে যায় তাহলে তারা আর ক্যাপ্টেনকে পাবে না। নেভিরা একটা হেলিকপ্টার ডিপ্লয় করে যার কাজ ছিল ঝড় তৈরি করা। এর ফলে দস্যুদের লাইফ বোট চালাতে অসুবিধা হতে থাকে। তারপর তারা নেভিদের সাথে একটা ডিল করে, $1 মিলিয়ন তাদেরকে না দিলে ক্রুকে হত্যা করে দিবে। আর নেভিদের স্নাইপার তাদের পজিশনে দাঁড়িয়ে ছিল, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এভাবে প্রায় 3 দিন চলে যায়। এরপর আসে সেই সুযোগ, 3 স্নাইপার একসাথে তাদের উপর ফায়ার করে এবং 3 জলদস্যুকে মেরে দেয়। মুর্শি এখানে বেঁচে যায়। এভাবে ক্যাপ্টেন ফিলিপকে লাইফ বোট থেকে রেস্কিউ করে নেওয়া হয়।